পিআর গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ কয়টি দলের মানববন্ধন, 4-5 জন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। গণভোটের বিষয়ে এখনো আলোচনা হয়নি কমিশনে, জানালেন সচিব। শাপলা ছাড়া অন্য প্রতীক না নিলে এনসিপির মার্কা ঠিক করবে ইসি। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সারা দেশে দ্বিতীয় দিনের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, 4টার মধ্যে প্রজ্ঞাপন না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা। কাল চাকসু নির্বাচনে ভোট গ্রহণ, কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন 908 প্রার্থী। সুষ্ঠু ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। টোকাই আর হকারদের দখলে রাজধানীর অধিকাংশ ফুটওভার ব্রিজ, অকেজ চলন্ত সিঁড়িগুলো, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার। বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে বিশ্ব নেতাদের গাজা চুক্তি সই, ইসরায়েল ও হামাস প্রতিনিধি না থাকলেও স্মরণীয় বললেন ট্রাম্প। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। বলেন, সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তাদের পরিণতি খারাপ হবে বলেও জানান তিনি। বলেন, এই দলীয়করণ করা সরকার নিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নীল নকশার নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে এই দেশের মানুষ মানবে না বলেও জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে জামায়াত ইসলামী। দুপুরে রংপুর নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, কাচারি বাজার, শাপলা চত্বর সহ বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মানববন্ধনে থানা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। নির্বাচন বানচাল করতে নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি বলেন, শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগের ভোট পেতে জামায়াত বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলেও অভিযোগ করেন তিনি। যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে। 19 অক্টোবরের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন,
ইসির বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। জানান, গণভোটের বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনে ঐক্যমত কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে। আগামী 20 অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইসি। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যার ন্যায় বিচারের দাবিতে হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে মায়ের ডাক। এই কর্মসূচিতে গুমের শিকার ভুক্তভোগীদের পরিবারের সদস্য, নাগরিক সমাজ, অধিকার কর্মীরা অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা গুমের ঘটনার দ্রুত তদন্ত, বিচার প্রক্রিয়ায় অগ্রগতি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মানবতা বিরোধী অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় মোট 11টি দাবি উপস্থাপন করেন তারা। গুম থেকে না ফেরা ব্যক্তিদের কি অবস্থা জানতে চান পরিবারের সদস্যরা। পাশাপাশি মানববন্ধন থেকে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা গুম হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। 3 বছরের বাচ্চা এখন 15 বছর, এই বাচ্চা নিয়ে এই ছবি নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছি আমরা। সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইললিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আয়না ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই যুক্তি উপস্থাপন করছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দিনভর মামলার শুনানি হয়। একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়। একই সাথে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই জেলায় হত্যা মামলায় 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 8টি ইউনিট। মঙ্গলবার বেলা 11:40 এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মিরপুর 2 নম্বরের শিয়ালবাড়ির একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। ওই ভবনের নিচ তলায় রাসায়নিক কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি। আমরা একটু যাব ঘটনাস্থলে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রাব্বি, যেহেতু একটি পোশাক কারখানা, কেউ ভেতরে আটকে আছে কিনা এরকম কোনো খবর পেয়েছেন কিনা? আগুনের ব্যাপকতা বা ভয়াবহতা কেমন দেখছেন? প্রথমত যে তথ্যটি আমি দিতে চাই সেটা হচ্ছে 2টি কারখানায় আগুন লেগেছে। একটি কেমিক্যালের গোডাউন, কেমিক্যালের কারখানা, আরেকটি তৈরি পোশাক কিনা সেটি এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিস থেকে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। 2টি কারখানায় আগুন দাউ দাউ করে জ্বলছে, দেখতেই পাচ্ছেন। এখানে ধোঁয়ায় পুরো এলাকা, চারপাশ ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং পাচ্ছেন এখানে ধোঁয়ায় পুরো এলাকা, চারপাশ ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে
এবং আমরা চেষ্টা করব দুটি কারখানা দেখানোর জন্য। একটি কারখানা আমার হাতের ডান পাশে, যেটি কেমিক্যালের কারখানা, আরেকটি কারখানা ঠিক বাম পাশে অপোজিটে। এই দুই কারখানার আগুন লেগেছে অনেক সময় হলো, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিনা সে তথ্য আমাদেরকে দেয়নি। ফায়ার সার্ভিসের 7 থেকে 8টি ইউনিট এখানে কাজ করছে, সেনাবাহিনীর সদস্যরা তারাও ফায়ার সার্ভিসকে সাহায্য করছে। আছে এখানে পাশেই যে একটি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা রেড ক্রিসেন্ট, রেড ক্রসের ভলান্টিয়াররা সবাই চেষ্টা করছে ফায়ার সার্ভিসের যারা ভেতরে যাচ্ছেন আগুন নেভাতে তাদেরকে সহায়তা করতে। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই সেটি কিন্তু চলছে। সবশেষ যে আপডেট, একটি বোর্ড আমরা দেখতে পাচ্ছি, সেই বোর্ডের কিছু তথ্য আমি বলার চেষ্টা করব। এই রূপনগরের এখানে এই আগুনটি কসমিক ফার্মাতে এই আগুনটি লাগে, এইটি ফায়ার সার্ভিস বলছে। এবং সেই আগুনে কী কী তথ্য সেটি ফায়ার সার্ভিসের বোর্ড বিস্তারিত তুলে ধরা হবে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুই কারখানা দিয়েই ধোঁয়া এবং ধোঁয়ার ব্যাপকতা কিন্তু বাড়ছে, কমছে না। এবং চেষ্টা চলছে, ফায়ার সার্ভিসের সদস্যরা তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য। যেহেতু কেমিক্যালের গোডাউন, সেক্ষেত্রে তাদের চেষ্টাটাও একটু ভিন্ন ধরনের, আমরা সেটাই দেখতে পাচ্ছি। পানি ছিটাচ্ছে এরকম কোনো দৃষ্টি আমাদের চোখে পড়েনি। এই আগুনের সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিস চেষ্টা করছে এবং ভিতরে কেউ আটকা পড়েছে কিনা আমরা হতাহত দেখেছি, বের হচ্ছে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আমরা দেখেছি। তবে কেউ নিহত আছে কিনা বা হাসপাতালে গিয়ে কেউ মারা গেছে কিনা সে তথ্য জানতে আরও সময় প্রয়োজন। আপনি থাকুন সেখানে খবর সংগ্রহ করতে, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি রাব্বি আপনাকে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বিকেল 4টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন শিক্ষকরা। শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সকাল থেকেই সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সাথে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। কোনো বিলাসিতা না, মাত্র 20% হলো বাড়ি ভাড়া। যে ভাড়া দিয়ে যে টাকাটা দেওয়া হবে সেটা তো একটা রুম ভাড়াও হয় না। সেখানে আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে এই মানবতা জীবনযাপন করে শিক্ষার আলো ছড়াচ্ছি। সরকার যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের এই দাবি দেওয়া মানে না নেয় তাহলে কোনো সরকারই আমাদের দাবি মানবে না। এই সরকারের কাছে আমাদের দাবি বেশি, কারণ এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। শহীদ মিনারে এই শিক্ষকদের সাথে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা একটু দেখে আসতে চাই তাজনুরের কাছে কি আপডেট আছে। তাজনুর, শিক্ষকদের যে পদযাত্রার কর্মসূচি হওয়ার কথা রয়েছে সেটির প্রস্তুতি কেমন দেখছেন? এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? বলা যায় এই মুহূর্তে এক ধরনের বিরতি চলছে, যেহেতু জোহরের নামাজের পর সবাই আসলে খাবারের বিরতিতে গিয়েছিল। কেন্দ্রীয় নেতা যারা, তাদের কিছুক্ষণ আগে দেখছিলাম যে পুলিশের কয়েকজন প্রতিনিধি এসেছিলেন কথা বলার জন্যে, সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যে। তাদের সঙ্গে সেই আলাপগুলো আমরা আসলে শুনছিলাম যে কিভাবে করে তারা পরবর্তী সময়ের যে কর্মসূচি সেটি এগিয়ে নেবার ব্যাপারে কি কৌশল তারা নির্ধারণ করছেন। শহীদ মিনারের যে পাদদেশ সেখানে এখনও বেশ কয়েকশো মানুষের জমায়েত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সারা দেশ থেকে অসংখ্য শিক্ষক এসেছেন আজকে। পুরো যেই তাদের যে 3 দফা দাবি, সেই দাবির পক্ষে আওয়াজ তুলতে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষকরা এসেছেন। আমরা দেখেছি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষকরা এসে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যে বিষয়টা নিয়ে তারা খুব বেশি রকমের প্রতিবাদ জানিয়েছেন সেটি হচ্ছে রোববারের যেই হামলার ঘটনা, সেই ব্যাপারটি তাদের মধ্যে বেশ খানিকটা ভাবনার জন্ম দিয়েছে। বিশেষ করে যারা ঢাকার শিক্ষক তারা বলছিলেন যে এরকম একটি ঘটনা দেখার পরে আসলে তারা কেউই
আর আসলে বাসায় থাকেননি, বরং চলে এসেছেন এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে। একটি বিষয় দেখেছি যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডাকসুর নেতৃবৃন্দ তারা এসেছিলেন সংহতি জানাতে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও দেখেছি এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে তারা শহীদ মিনারে এসেছিলেন। তবে একটি তথ্য খানিকটা যুক্ত করতে চাই, 4টার সময় তারা আসলে শিক্ষকরা পদযাত্রার যে ঘোষণা সেটি এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই তারা অনড় রয়েছেন। পুলিশের 3 জন কর্মকর্তাকে দেখেছি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলছিলেন, যে বিষয়টি তারা বলেছেন যে কোনোভাবেই জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচিতে যেন শিক্ষকরা না যান, সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। তবে শিক্ষকরা যেটি বলছেন যে প্রজ্ঞাপন ছাড়া যেহেতু তাদের আর কোনো আপাতত কোনো রকমের কোনো দাবি দেওয়া নেই, যে প্রজ্ঞাপন হলেই তারা আন্দোলন থেকে সরে যাবেন এবং তারা নিজ নিজ ক্লাসরুমে, যেটি কিনা 2 দিন ধরে যে কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটি থেকে তারা সরে আসবেন। তবে এখন পর্যন্ত সেই অর্থে কোনো রকমের সবুজ সংকেত কেউই আসলে জানেন না, বরং আমরাও গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি তারাও বিভিন্ন মাধ্যমে খবর জানার চেষ্টা করছি। সেইভাবে করে কোনো অগ্রগতি কিংবা উন্নতির খবর কিংবা প্রজ্ঞাপন জারি আজকেই হবে কিনা সেরকম কোনো সিগন্যাল এখন পর্যন্ত নেই। যদি তাই হয় তবে সেটি শিক্ষক প্রতিনিধিরা বলেছেন যে 4টার সময় তারা পদযাত্রা করবেন শহীদ মিনারের দিকে। তবে পুলিশ যেটি বলেছে যে জনভোগান্তির বিষয়টি মাথায় রাখার জন্য এত বিশাল পরিমাণ মানুষ, শত শত মানুষের যে পদযাত্রা সেটি যদি শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে যায়, খুব স্বাভাবিকভাবেই সমস্ত রাস্তাই, এখান থেকে শহীদ মিনারের দূরত্ব যদিও বেশি না, সব মিলে হয়তো 2 কিলোমিটার রাস্তা, তবে সবগুলো রাস্তা বন্ধ হয়ে যাবে, সেটির একটি প্রভাব তো আসলে পড়বেই। তবে শিক্ষকরা যেটি বলছেন যদি কোনো কারণে প্রজ্ঞাপন জারি করতে দেরি হয় সেটিও যেন মন্ত্রণালয়ের তরফ থেকে প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যাতে। ধন্যবাদ তাজনুর, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়ে বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়, কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিন নামার সুবিধা চালু করা হবে। এর ফলে জামিন পাওয়ার পর 1 ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে জামিননামা। আরও বলেন, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ, তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয় তার। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবেই চালিয়ে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আমাদের যেসব প্রক্রিয়া তার মধ্যে কি বলে ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি মানে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে, তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত না দেয় তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই একসময় হবে। কাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় এবং হল সংসদে লড়ছে 908 প্রার্থী, মোট ভোটার 27,516 জন। আমরা আরো তথ্য জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, ভোটের সরঞ্জাম ক্যাম্পাসে পৌঁছেছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বেশি ক্যাম্পাসে তো পৌঁছেছে বটেই, সেগুলো কিন্তু ব্যালট
সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে চাকসু ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের থেকে কিন্তু সেগুলো সকালেই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সহায়তায় এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা। এবং সব মিলিয়ে যে প্রস্তুতি আমরা বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু ভোট কক্ষ সহ অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুতি কোথাও কোথাও চলছে, কোথাও কোথাও পুরোপুরি প্রস্তুত হয়েছে। আমরা যদি বলি এলইডি স্ক্রিন কিংবা কক্ষগুলো তৈরি করা, সেগুলো কিন্তু ইতিমধ্যে বেশ কিছুই আসলে সম্পূর্ণ হয়েছে। বাকিগুলো কিন্তু আসলে নির্ধারিত সময় যে ভোট গ্রহণ হবে তার আগেই শেষ করবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিশ্ববিদ্যালয়ে বেশ তৎপর দেখেছি, বিশেষ করে র্যাব সদস্যদের আমরা দেখেছি পুরো ক্যাম্পাস তারা টহল দিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে তারা পরিদর্শন করেছেন। সব মিলিয়ে নির্বাচন কমিশনও বলছে তারা পুরো কেন্দ্রটাই তারা সিসি ক্যামেরার আওতায় থাকবেন। সেছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ধাপ পেরিয়ে কিন্তু যারা ভোটার তাদেরকে আসলে ভোট কক্ষে বা কেন্দ্রে আসতে হবে। বহিরাগতদের যাতে ক্যাম্পাসে অবস্থান না করতে পারে সেজন্য কিন্তু গত পরশু থেকে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করেছেন। তারা নানাভাবে তারা চেষ্টা করছেন যাতে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান না করে। তারা বলছেন বিশ্ববিদ্যালয় কর্মচারী কর্মকর্তা ছাড়া কিংবা সাংবাদিকরা ছাড়া কেউ যাতে অবস্থান না করে, বহিরাগতরা যারা অবস্থান করবেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড কিংবা যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে কার্ড আমাদেরকে দেওয়া হয়েছে সেটি নিয়ে যাতে থাকে, বহিরাগত পেলে আইন শৃঙ্খলা সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধন্যবাদ সুমন বিস্তারিত জানানোর জন্য। এদিকে আজ রাত 12টায় রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে এবং দীর্ঘ 3 দশকের বেশি সময় পর এই নির্বাচন ঘিরে উৎসব আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন ক্যাম্পাসে, দেখে আসতে চাই কি আপডেট আছে তারেকের কাছে। তারেক, প্রার্থীরা শেষ মুহূর্তে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনের বিষয়ে ভোটাররা কি বলছেন? বৃষ্টি, সকাল থেকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে আজকে অন্য দিনের প্রচারণার থেকে একটু ভিন্ন মাত্রার যোগ হয়েছে সকাল থেকে, এবং এই দুপুরবেলা প্রচারণা কম থাকলে অন্য দিন আজকে কিন্তু প্রার্থীরা থেমে নেই, একটি মুহূর্তের জন্য প্রার্থীরা থেমে নেই। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে তারা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো জানার চেষ্টা করছেন। প্রত্যেকটি প্রার্থী আজকে সকাল থেকে তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, সিলসিলা, এবারে পরিবহন মার্কেট, সব জায়গাতেই যাচ্ছেন যেখানে যেখানে শিক্ষার্থী আছে এবং ক্লাস শেষ পরীক্ষা শেষ হওয়ার পরে একাডেমিক ভবন থেকে যখন শিক্ষার্থীরা ভোটাররা বের হচ্ছেন ঠিক সেই মুহূর্তে তারা যাচ্ছেন। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি দেখতে পাচ্ছি অন্য দিনের চেয়ে আজকে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং গোটা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নিজ ডিপার্টমেন্টের যারা নির্বাচন করবেন তাদেরকে জেতানোর জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য, সেই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কিন্তু নিজ নিজ বিভাগের তাদের ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব সহ প্রিয়জন যারা রয়েছে সকলে একত্রিতভাবে আলাপ আলোচনা করছেন, কেউ গোল টেবিল করছেন, কেউ বা এককভাবে লিফলেট বিতরণ করছেন। অন্যদিকে একটু আগে ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমাদেরকে যেটি জানানো হয়েছে, একজন স্বতন্ত্র প্রার্থী ছাত্রদলের যে এজিএস প্রার্থী রয়েছে তাকে সমর্থন জানিয়েছে। এ বাদেও আমি যতটুকু দেখছি যে এই সম্মিলিত শিক্ষার্থী জোট শিবিরের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সকাল থেকে প্রচারণা করেছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে প্রচারণা করেছেন। সেই সাথে সাথে যারা স্বতন্ত্র প্রার্থী তারাও থেমে নেই, তারাও সকলেই এককভাবে দলীয়ভাবে কিন্তু প্রচারণায় নেমেছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের একদমই দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো শুনছেন এবং সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন, প্রশাসনের সাথে কথা বলবেন, যদি রাকসুর প্রতিনিধি হতে পারেন। এবং তারা আজকে যেমনটি হয়েছে যে অন্য দিনের থেকে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় কিন্তু রাকসুর যে উৎসব আমেজ সেটি চলছে। বৃষ্টি, আমরা দেখছিলাম। ধন্যবাদ তারেক। ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সকাল থেকেই কলেজে উপস্থিত হলেও শিক্ষকরা ক্লাস নেননি। হামলার ঘটনার প্রতিবাদ জানাতে
কালো ব্যাজ ধারণ করেন তারা। টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এর পাশাপাশি শিক্ষা ক্যাডার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানান তারা। সোমবার রাত 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ইটপাটকেল নিক্ষেপ করে দুপক্ষ, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান। পরে সোমবার বিকেলে কর্মবিরতির ঘোষণা দেয় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শিক্ষক মিলনায়তনের আমাদের ক্যাডারের কর্মকর্তাদের কোনো একটা সভার মধ্যে কিছু বহিরাগত দুষ্কৃতিকারীর মাধ্যমে তাদের উপরে একটা হামলা হয় বসে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজ আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। সেন্ট্রাল থেকে আজ বিকেলে আবার জানাবে, আমাদেরকে অবগত করবে। সে অনুযায়ী আমরা যদি কর্মসূচি বর্ধিত করে চলবে, আর না হলে আমরা আগামীকাল আবার ক্লাসে ফিরে যাব। শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে পদ্মা সেতু জাজিরা টোল প্লাজার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল 11টার দিকে মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বলেন, শরীয়তপুরকে যদি প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শরীয়তপুরবাসী ঢাকা বিভাগের সাথেই থাকতে চায়। বেলা 11:30টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে আটকে পড়ে অনেক যানবাহন, আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্র জনতা হত্যার মাস্টার মাইন্ড বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। কুখ্যাত চাঁদাবাজ এবং চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত ভয়ঙ্কর এই খুনি তার বাহিনী নিয়ে মেতে উঠেছিলেন রক্তের হোলি খেলায়। গাড়িতে করে অস্ত্র এনে প্রকাশ্যে গুলি বর্ষণ করে নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রনি। ভয়াবহ নৃশংসতা চালানো এই সন্ত্রাসী এখনো ধরা ছোঁয়ার বাইরে। 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে উত্তাল চট্টগ্রামের রাজপথ। 16 শহর মুরাদপুরে হাজার হাজার ছাত্র জনতার জমায়েত। নড়বড়ে প্রশাসন, হিমশিম খাচ্ছে সেই ঢল সামলাতে। সেই উত্তাল আন্দোলন দমাতে ভয়ঙ্কর জমদূত হয়ে হাজির হয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নুরুল আজম রনি। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরকে সাথে নিয়ে একটি প্রাইভেট কারে করে অস্ত্র নিয়ে হাজির হয় কুখ্যাত নুরুল আজম রনি। শুরু হয় গুলিবর্ষণ। বৃষ্টির মতো সেই গুলিতে প্রাণ হারায় ওয়াসিম, শান্তসহ তাজা 3টি প্রাণ। ছাত্র জনতার রক্তে সেদিন হোলি খেলায় মাতে ছাত্র হত্যার মাস্টারমাইন্ড রনি। সেদিনের সেই নৃশংস হামলার বীভৎসতা এখনো ভুলতে পারেননি আন্দোলনে অংশ নেয়া এই সাধারণ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে দাঁড়িয়েই বর্ণনা করেন কি ঘটেছিল সেদিন। নুরুল আজম রনি এবং বাবরসহ তারা যে সাদা মাইক্রোবাসে করে অস্ত্রগুলো নিয়ে এসেছে এবং ওই অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর এবং আমাদের উপর গুলি চালিয়েছে। 16 তারিখ এক ভাইয়ের মাথা পুরো 2 ভাগ হয়ে গেছিল, তাকে এনে আমার সামনে এসে রাখছে, আমার সামনে এসে রেখেছিল। ঠিক ওই সময় আমার রুমাল দিয়ে তার রক্ত মুছে দিয়েছিলাম। আমি ঠিক ওই রুমালটা এখনো রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন এই যে স্মৃতিগুলো, আসলে এই স্মৃতিগুলো ভোলার মতো না। 5 আগস্ট সরকার পতনের পর সেই কুখ্যাত রনির টিকিটিও ছুঁতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনও ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে বের হয়ে আসে তার বিদেশ পালানোর তথ্য। আওয়ামী প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় প্রথমে ভারতে, পরে সেখান থেকে কম্বোডিয়ায় পাড়ি জমান এই ভয়ঙ্কর খুনি। 16 জুলাই যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা রক্তের হোলি খেলায় মেতেছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের আওতায় আনা হয় না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা নামওয়াস্তা আওয়ামী লীগ। নুরুল আজম রনি এর নেতৃত্বেই আমাদের যে ওখানে 3 জন শহীদ হয়েছিল, এই সরাসরি আমাদের উপর গুলি নিক্ষেপ করে। প্রশাসন যদি সহযোগিতা না করতো কখনোই কিন্তু তারা দেশ থেকে পালাইতে পারতো না। এদের সহযোগিতায় রনি ধরাছোঁয়ার বাইরে এখন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে বহুমুখী অপকর্ম, উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের দায়ে বহিষ্কৃত হন নুরুল আজম রনি। 5 আগস্টের পর গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকলেও ফেসবুকে সক্রিয় এই নেতা আওয়ামী লীগের হয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছেন প্রশাসন ও সরকারকে। মরিয়া হয়ে উঠেছেন জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের মানহানি করতে। মিথ্যা তথ্য দিয়ে চালাচ্ছেন নানা অপপ্রচার।
রনি ও তার সহযোগীদের সোশ্যাল মিডিয়া ট্রায়ালে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এই নারী শিক্ষার্থী। তার অভিযোগ, রনির সহযোগীরা চাঁদাবাজ তকমা লাগিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এটা আসলে আমরা বুঝতে পারি যে কোনো একটা এক গোষ্ঠীর কাজ, যারা হচ্ছে আমাদের চায় যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা ভূমিকা রেখেছিলাম, যারা চেয়েছি দেশটাকে একটু সুন্দর করে গড়ে তুলতে, তাদের যে ইমেজটা এটা নষ্ট করার জন্য এই গোষ্ঠী আসলে কাজ করে যাচ্ছে। অন্যদিকে এখনও সেই পুরনো বক্তব্য প্রশাসনের, দেশে থাকলে আনা হবে আইনের আওতায়। আমাদের সাইবার পেট্রোলিং তো অবশ্যই আছে। সাইবার পেট্রোলিং বা কে কে সক্রিয় আছেন বা কিভাবে সক্রিয় আছেন এগুলো আমাদের নজরে আছে। এরকম তো অনেকেই আছে, যদি দেশের বাইরে যদি থাকে সেক্ষেত্রে আসলে অনেক সময় আমাদের তো ভাবে অ্যারেস্ট করাটা একটু টাফ। চাঁদাবাজ ও চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত রনির নামে হত্যা, গুম, খুনের একাধিক মামলা থাকলেও তার এখনও এমন সক্রিয় থাকা প্রশাসনের অজ্ঞতা ও উদাসীনতা বলছেন অপরাধ বিশ্লেষকরা। গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠানের জন্য এখনো যারা কষ্ট করতেছে, কাজ করতেছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। ফেসবুকের মাধ্যমে তাদেরকে থ্রেট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এইভাবে এখানে থাকলে তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু তাদেরকে পার করিয়ে দেওয়া হয়েছে। কিভাবে পার করিয়ে দেওয়া হয়েছে এটা একটু তদন্ত হওয়া দরকার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ টোকাই, মাদকসেবী আর হকারদের দখলে। কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়িগুলো অকুঁজে হয়ে পড়ে আছে মাসের পর মাস। পথচারীরা ফুটওভার ব্রিজ থাকতেও রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, মেরামত আর নিরাপত্তা জোরদারে তারা কাজ করছেন। আরও জানাচ্ছেন সহকর্মী তানফির সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটওভার ব্রিজে যারা নিয়মিত চলাচল করেন তাদের কাছে হেনস্থার এমন ঘটনা প্রায় নিয়মিত। টাকা দিলে তবেই মুক্তি, না দিলে ওরা তেরে আসে ময়লা পানি নিয়ে। দিনে দুপুরে হরহামেশা এখানে চলে মাদকসেবীদের দৌরাত্ম্য। রাত হলে টোকাই আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ব্রিজটি। এখানে রাতে ঘুমাই, উঠতে মুঠে জায়গা, তারপর আবার ওদিকে ঘুমাই, ওদিকে বাঙ্গারে মঙ্গারে ঢুকাই। আমরা এনে আছে, ওদিকে আছে, এদিকে আছে, 20 থেকে 50 জনের মতো আছে। প্রায় 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি টাকার চলন্ত সিঁড়ি। সিঁড়ির অনেক যন্ত্রাংশ চুরি গেছে। নিরাপত্তা শঙ্কায় দিনেও ব্রিজে উঠতে চান না অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হন পথচারীরা। এতে বাড়ছে যানজট। টাকাটা আগে চাবে, চাওয়ার পরে যদি না দেয় পা চেপে ধরবে। আবার দেখা গেছে কিছু কিছু মহিলাও আছে, এরা কাপড় পর্যন্ত ধরে, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। বাইরের কান্ট্রিগুলোতে আইনকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, এখানেও যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি, অভ্যাসে পরিণত করতে পারি, কেবল তখনই সম্ভব। একই চিত্র দেখা যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে। এখানেও অচল চলন্ত সিঁড়ি। সেখানে যেন সংসার পেতেছে মাদকসেবীরা। ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি থেকেই আসে মাদকের অর্থ আছে এমন অভিযোগও। ব্রিজের বাকি অংশ দখল করে রেখেছে হকার আর ভাসমান মানুষ। এখন তো কষ্টই হয় সবাই করতে নামতে, আবার অনেক উঁচু জায়গা। যন্ত্রপাতি সরঞ্জাম যা আছে ভিতরে, এই পাশপাতিগুলো সব বিক্রি করে ফেলছে ওরা। এগুলো ভাঙনির দোকানে বিক্রি করে। আমরা সিটি কর্পোরেশনে বারবারই অভিযোগ দিচ্ছি, সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো কিছু করল না। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সাথে থাকা 20 কোটি টাকার চলন্ত সিঁড়িটিও প্রায় 2 বছর অচল, পরিণত হয়েছে ডাস্টবিনে। পথচারীরা বলছেন, রাত হলেই এই ব্রিজ দখলে নেয় টোকাইরা, আর দিনে থাকে হকারদের দখলে। এই ব্রিজটাই টোকাই হয়ে যায়, এই ময়লা পরিষ্কার প্রস্রাব করে, কোনো নিয়ন্ত্রণ নাই। মেশিনের উপর একটা পার্ট থাকে, ওই পার্টটা টোকাইরা খুলে নিয়ে গেছে। বনানীর সৈনিক ক্লাবের সামনের ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িও বন্ধ। কোনো মতে পায়ে হেঁটে চলাচল করছে পথচারীরা। সেখানেও হকারদের উৎপাত। চলন্ত সিঁড়ি অ্যাক্টিভ থাকলে আরো ভালো হয়, সিঁড়িতে উঠাতে এগুলো একটু কষ্ট হয়। পকেটে বলাবান দাঁড়ায় থাকে, জামের সময় পকেট থেকে টান দেয়। অনেক বেশি হকার, যেটা আসলে ফুটওভার ব্রিজে হওয়ার কোনোই কথা না। দর্শক, যে ভাঙা অংশটি দেখছেন এটি শাহবাগের পাশেই একটি ফুটওভার ব্রিজের একটি সিঁড়ির অংশ।
অর্থাৎ এই ব্রিজটি থেকে যদি আপনি উঠতে চান প্রথমেই আপনাকে এই 3টি সিঁড়ি লাফ দিয়ে উঠতে হবে, বা যদি নামতে চান তাহলে 3টি সিঁড়ি লাফিয়ে নামতে হবে। এবং নেমেই আপনি যেটা দেখবেন যে এর চারপাশে নানান ধরনের দোকান দিয়ে বেষ্টিত, অর্থাৎ কোনো খাবারের দোকান বা ফুলের দোকানের মধ্য দিয়েই আপনাকে বের হতে হবে বা ঢুকতে হবে। ফুটওভার ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দায়িত্বশীলরা জানান ব্রিজ মেরামত ও চলন্ত সিঁড়ি চালুর কাজ চলছে। আনসার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এটা শুধু চুরিটাকে রোধ করার জন্য না, আপনি দেখবেন যে ফুটওভার ব্রিজগুলোতে কিছু দোকানপাট আছে যেটা লোকজনের সহজ পারাপারকে ব্যাহত করছে, এবং ট্রু সেন্সে রাতের বেলা আমাদের পথচারীদের জন্য কিছুটা নিরাপত্তার ঝুঁকিও আছে। ভাসমান তারা রাতের বেলা এই জায়গাগুলোতে আশ্রয় নেয়। এই বিভাগে আমাদের ট্রাফিক বিভাগের সাথে যারা আমাদের কনসার্ন তাদের সাথে কথা বলেছে যে এই বিষয়গুলো যেন তারা রাতে পুলিশ বিভাগ যেন টহল দেয়। নগরবিদরা বলছেন প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আশেপাশে যারা ব্যবসা করেন তাদেরকে সবাই মিলে কিন্তু একটা তার সার্বক্ষণিক সুপারভিশনের উদ্যোগ দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর সাথে থাকা চলন্ত সিঁড়িগুলো একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। পথচারীরা বলছেন অনেকটা বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। হকার আর মাদকসেবীদের দৌরাত্ম্যে এই ব্রিজগুলো এখন ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে, এমনটাও বলছেন তারা। এখন প্রশ্ন উঠছে যে এই সমস্যার সমাধান দেবে কে, আর সেই সমাধান হবেই বা কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। নানা প্রশ্ন আর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রেখে গাজা চুক্তিতে সই করেছেন বিশ্ব নেতারা। সোমবার মিশরের শার্ম আল শেখের শান্তি সম্মেলনে বিশ্বের প্রায় 20 প্রভাবশালী দেশের নেতারা অংশ নিলেও ছিলেন না ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি। চুক্তিপত্রে সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। গাজায় কাগজে কলমে থামল ইসরায়েলি আগ্রাসন, সই হয়েছে বহুল আলোচিত শান্তি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এতে স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মিশরের শার্ম আল শেখের রেড সি রিসোর্টে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন আরব ও পশ্চিমা বিশ্বের প্রায় 20 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে যাদের মধ্যে সংঘাত থামাতে এই আয়োজন, সেই ইসরায়েল ও হামাসের কেউই অংশ নেয়নি। উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চুক্তির সব ধাপ বাস্তবায়নে কোনো নির্দিষ্ট রূপরেখা না থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সব ইস্যুতে এখনও সমঝোতা হয়নি হামাস ও ইসরায়েলের মধ্যে। এরপরও এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সূচনার আশা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সূচনা। এবার আমরা এমন একটি অঞ্চল গড়ে তুলতে পারবো যা হবে শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধ, ঐক্যবদ্ধ এবং সন্ত্রাসমুক্ত। মধ্যপ্রাচ্য ছাড়াও বিশ্বের ইতিহাসে এটি একটি স্মরণীয় মুহূর্ত। গাজার জনগণকেও সমর্থন করা উচিত, কিন্তু রক্তপাত, ঘৃণা বা সন্ত্রাসের সাথে সম্পর্কিত কোনো কিছুতেই তহবিল দিতে চাই না। গাজার পুনর্গঠনের জন্য এর নিরস্ত্রীকরণ দরকার। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং হামাস নিরস্ত্রীকরণে ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার। মিশরের প্রেসিডেন্টের দাবি, আপাতত আগ্রাসন থামলেও গাজায় স্থায়ী শান্তির পথ, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। এই চুক্তি মানব ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটাবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন এবং আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করছি। আশা করছি এটি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের রাজনৈতিক পথ তৈরি করবে, আর সেটাই ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের শান্তিতে সহাবস্থান নিশ্চিতের একমাত্র উপায়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ অন্যান্যরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর বিভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে ফিলিস্তিনিদের বয়ানে। অভিযোগ, জেলে পশুর মতো আচরণ করা হয় ফিলিস্তিনি বন্দীদের সাথে। খাবার সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকুও মেলে না। নিজ ভূমিতে ফেরার আনন্দের মধ্যেই দুর্বিষহ কারাবাসের স্মৃতি তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের।
স্বাধীনতা অমূল্য, ফিলিস্তিনিদের চেয়ে আর কে ভালো জানে সে কথা। আগ্রাসন হামলায় বিপর্যস্ত গাজায় বহুকাল পর আনন্দের উপলক্ষ, তাই উচ্ছ্বাসটাও বাঁধভাঙা। ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের নিয়ে বাসগুলো খান ইউনিসে প্রবেশের পর উল্লাসে ফেটে পড়ে গাজাবাসী। আনন্দে উদ্বেলিত সদ্য মুক্ত মানুষগুলো। এই আবেগ ভাষায় প্রকাশের মতো নয়। কোনো বাধা ছাড়াই সূর্যের আলো দেখতে পাচ্ছি, হাতে হাতকড়া নেই, এমন পরিস্থিতি বর্ণনা করার মতো নয়। স্বাধীনতা অমূল্য। অবশেষে জীবন ফিরে পেলাম, শৃঙ্খল থেকে মুক্ত। কারাগার ছিল কবরের শামিল। দুর্বিষহ কারাবাসের পর এবার ছাড়া পেলেও নির্যাতনের ট্রমা তাড়া করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। অনেকের বয়ানেই উঠে এসেছে ইসরায়েলি কারাগারের ভয়াবহ অত্যাচারের কথা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলে মানসিক নিপীড়ন। ওষুধ চিকিৎসা দূরে থাক, জোটে না খাবার কিংবা পানি। সুযোগ নেই পরিচ্ছন্নতা সামগ্রী ব্যবহারের। স্বজন, আইনজীবী বা মানবাধিকার কর্মী কারোর সাথেই যোগাযোগের সুযোগ নেই ফিলিস্তিনি বন্দীদের। কারাগারে নয়, কসাইখানায় ছিলাম। ওফার কসাইখানা। জেলের পরিবেশ অসম্ভব কষ্টের ছিল। ম্যাট্রেস দেয়া হতো না, খাবারের অবস্থা ছিল ভয়াবহ। খাবার, নিপীড়ন, মারধর সব মিলিয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল। খাবারের কষ্ট, পানির কষ্ট। টানা 4 দিন না খেয়েছিলাম। এখানে একজন 2টি মিষ্টি দিল, সাথে সাথে খেয়ে নিয়েছি। এই মুহূর্তে মনে হচ্ছে কারাগারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে গেছি। কারাগারে পরিস্থিতি ভয়াবহ ছিল। দিনের পর দিন কষ্ট সহ্য করেছি। প্রতিটি দিন ছিল আতঙ্কের, ভাষায় বর্ণনা করার মতো নয়। কোনো অভিযোগ ছাড়াই ফিলিস্তিনিদের ধরপাকড় আর বিনা বিচারে কারাগারে আটকে রাখা ইসরায়েলি প্রশাসনের বহু পুরনো চর্চা। ধারণা করা হচ্ছে তেল আবিবের কারাগারে বিনা বিচারে বন্দী ফিলিস্তিনির সংখ্যা 10,000-এর বেশি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের সাথে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পার্লামেন্ট নেসাটে দেয়া ভাষণে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে বলতে চাই, যার শাসন ব্যবস্থা মধ্যপ্রাচ্যে এত মৃত্যু ডেকে এনেছে। বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা। আপনাদের বলছি, তারা একটি চুক্তি করতে চায়। আমি এটাই করে থাকি, চুক্তি করি। আমি এতে ভালো, সবসময় এতে ভালো ছিলাম। এটাও জানি তারা কখন চুক্তি করতে চায়। তারা যখন প্রস্তুত হবে, আমরাও হব। এটি হবে ইরানের নেয়া সেরা সিদ্ধান্ত। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।